ইন্টেলিজেন্সের ওপরে কেন আমরা ডিপেন্ড করি না সেটা আমি আজও বুঝতে পারছি না। দিল্লির মতো একটা জায়গায় এইখানে কিন্তু এই ভালো তৃণমূল যেগুলো বেনজল ঢুকেছে, এখানে স্যাংশন করার একটা জায়গা এসে গেছে, সেগুলো কিন্তু ফট করে আবার দেখছে একটা চান্স, ককরোচ বেরিয়েছে, চলো আরশোলার সঙ্গে লেগে যায়, পিঁপড়ে হয়ে পাশাপাশি চলি, আরশোলা, পিঁপড়ে, ও ছাড় পোকা, উই পোকা, এগুলো একই কাজ, ডিস্ট্রাকশন করা এবং মানে খাট বিছানা নষ্ট করে দেওয়া, রান্নাঘর নষ্ট করে দেওয়া। সেইখানে ওগুলোকে স্ক্রিন করতে হবে। যেমন কুকুর তেমন মুগুর, এই প্রথাটা ফলো করুন এবং বঙ্কিমচন্দ্রের নির্দেশ ফলো করুন। আনন্দমঠে উনি পরিষ্কার বলে গেছেন দরকার হলে অস্ত্র হাতে ধরতে হবে, আর এটা তো আমাদের নিজেদের ব্যাপার। নেতাজির ইনস্ট্রাকশনটা ফলো করুন, স্বামীজি কী বলে গেছেন সেইটা ফলো করুন। পরিষ্কার বলা আছে, বেদ বেদান্ত উপনিষদেও বলা আছে, অন্যায়ের সঙ্গে আপোষ করো না, অন্যায়টাকে তাড়াতাড়ি দমন করো। গুন্ডা দমন আইনটা নিয়ে একটা প্রশ্ন উঠছিল মাঝে মাঝে। গুন্ডা দমন আইন একদম সাংঘাতিক আইন, হ্যাটস অফ টু ইট। গুন্ডা দমন আইন নামটা শুনতে বেশ ভালো লেগেছে আমার। সেটা তো দুনিয়ার ককরোচেরও নিচে, দুনিয়ার ককরোচের নিচে একটা ঢিবি খুঁজে পেয়েছে। কালীঘাটে ফেসবুক করে ওই চেয়ারে বসে আর চলছে না, বাজে কথা। আর মানে কি বলবো, আমি আবার শুভেন্দুবাবুর কথা বলি, উনি আবার দাঁড়িয়ে পুরো বলে দিয়েছেন ফেসবুকে করে চপ ভাজতে ভাজতে ফেসবুক খাওয়া ওইটাই আপনার হবে, ওইটাই করুন। ঠিক আছে, 10,000 টাকার হাওয়াই চপ্পল উড়ে গেছে, সাধারণ শাড়িতে নেমে এসছেন, তাতেও কি লজ্জা হবে না? আর লজ্জা কবে হবে মা? দিল্লিতে গিয়ে আবার দেখছে কলকে পায় কিনা, দিল্লিতে ভাই কেউ চেনে না। দিল্লিতে মমতাজ বেগম ওখান দিয়ে হেঁটে গেলে দু একটা বলবে লুক দ্যাট জোকার ইজ ওয়াকিং। হ্যাঁ, জোকারের কি কোনো ফিমেল আছে, মানে স্ত্রীলিঙ্গ আছে? আমার মনে পড়ছে না। জোকার, লেডি জোকার। বামেদের মতো স্টুপিড মানে সারা পৃথিবীতে বিরল। এরা বুদ্ধিহীন, এরা এদের জাতের ঠিক নেই। হোচিমিন চাউমিন, আমি এটা আছে হোচিমিন চাউমিন, এটা পচা হোচিমিন চাউমিন, রাস্তার নর্দমার জলে তৈরি করা হোচিমিন চাউমিন। এইগুলোকে নিয়ে আমি এইগুলোকে নিয়ে আমি কোনো কথা বলবো না। অবশেষে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি ইস্তফা দিলেন। তবে এখানে উঠছে একটা সবথেকে বড় প্রশ্ন, স্যার, তাঁর কি সত্যি সত্যি সমস্ত দায় স্বীকার করে ইস্তফা যে দেওয়ার মতন ঘটনা কি ঘটেছিল আদৌ? এটা দুদিক দিয়েই চিন্তা করা যায়। যে কোনো একটা রাষ্ট্রীয় মন্ত্রীর পদত্যাগ, এটা ঠিক আমি কমফোর্টেবল হই না জিনিসটার সঙ্গে। কিন্তু উনি হয়তো দেশের যে দুরবস্থা হতে চলেছিল, কারণ যখন এক পক্ষের মাথা খারাপ হয়ে যায়, সেই পক্ষটা কে আমরা জানি না, বিদেশি পক্ষ হতে পারে, স্বদেশি পক্ষ হতে পারে, আইসিস হতে পারে, আল কায়দা হতে পারে, ইরান, ইরাক, কাতার, কেউ জানে না। তারা যখন পাগলের মতো ঢুকে পড়েছে, তখন এই মুহূর্তে হয়তো ওনার আর উপায় ছিল না। আর কিছুটা দায়িত্ব তাকে নিতেই হবে, কারণ ডিপার্টমেন্টে যখন তার রেসপন্সিবিলিটি অ্যাকসেপ্ট করাটা সেন্সিবল। কিন্তু আরেকটু আগে অ্যাকশান নিতে পারতেন। এবং ইন্টেলিজেন্সের ওপরে কেন আমরা ডিপেন্ড করি না সেটা আমি আজও বুঝতে পারছি না। দিল্লির মতো একটা জায়গায়, যেটা অ্যাপারেন্টলি ব্রিক কান্ট্রি বলে আমাদের একটা 5টা কান্ট্রির কম্বিনেশন হতে চলেছিল, যেটা আর কি মানে আমেরিকা, চায়না এসব ডিপ স্টেটকে ফাইট করবে, ইউরোপের সমান 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 প্যারালাল যাবে, সেই কনসেপ্টটা কোথায় গেল আমি জানি না। অবশ্যই অবভিয়াসলি ব্রিকের চায়না ব্রেক আউট করে গেছে ওখান থেকে, শুধু ব্রাজিল আর ইন্ডিয়াকে দিতে হবে না। তো আমরা তো অ্যাপারেন্টলি অ্যাডভান্সড, শুড বি অ্যাডভান্সড ইন ইন্টেলিজেন্স অ্যাজ ওয়েল, তাই না? এই যে ইন্টেলিজেন্স, এটা তো একটা বিরাট ব্যাপার আমাদের দেশের রক্ষার্থে। আমরা আগে থেকে কেন বুঝতে পারলাম না এতখানি দানা বাজছে? এখানেও একটা পয়েন্ট, আমি কিন্তু 2-3 দিন ধরে একটু কনসেন্ট্রেট করছিলাম। আমি পড়াশোনা না করে কিছু করি না, এর ওপর তার কোনো টেক্সট বই নেই। আমি একটু এক্সপার্টদের শুনছিলাম যাদের আমি ভরসা করি। এডুকেশন মিনিস্ট্রি বা মিনিস্ট্রি তথা ক্যাবিনেট, তারাও একটু স্ল্যাক ছিলেন, ডায়লগ ওপেন করতে পারেননি। প্রথমেই হচ্ছে টাইম নেওয়া, একটুখানি একটা ঝামেলা হয়ে গেছে, আগে হ্যান্ডস আপ করে দাও। আমি বলছি একটা প্রেস কনফারেন্স করা যেত, গভর্নমেন্ট অর্গানাইজ প্রেস কনফারেন্স, সঙ্গে সঙ্গে সেখানে একটু নেতারা প্রিপেয়ার্ড হবে। কেউ প্রিপেয়ার্ড হতে চায় না। এরা সব হয়তো যথাযোগ্য আসনে বসেছেন, হয়তো সেই সময় যথাযোগ্য ছিল, কিন্তু সেটা ফলো আপ হয়নি, সেই এক্সপার্টিস নেই, বা কিছু একটা গাফিলতি আছে, তা নাহলে একটা লোককে রেজিগনেশন দিতে হয় না। রেজিগনেশন দেওয়ার আগে সে প্রিপেয়ার্ড ছিল না। এবার তার ঘাড়ে এমন বোঝা পড়েছে, দেশে এমন অশান্তি লেগেছে, তিনি বেচারা এখন রেজিগনেশন দিতে বাধ্য হয়েছেন। কিছুটা দায়িত্ব তাকেও নিতে হবে। 50 যদি আমাদের সবাইয়ের দোষ থাকে, কিছু পার্সেন্ট যদি পুলিশের দোষ থাকে যে তারা ঠিক কন্ট্রোল করতে পারেনি,
কিছু পার্সেন্টেজ দোষ তো তাকে নিতেই হবে। তিনি রেজিগনেশন দিলেন, একদিক দিয়ে ভালো হয়েছে, ওদের আর কথাটা বলার পথ বন্ধ হয়ে গেছে। বেশি স্টাবর্ন হলে হয়তো সবসময় তো তাহলে যুদ্ধ লেগে যেত। যুদ্ধ কেন লাগে? দুটো পার্টি এনগেজ করতে, ওই যে এনগেজ কথাটা আবার এসে বলছে, এনগেজ করতে পারছে না বলে যুদ্ধ লেগে যাচ্ছে। কুরুক্ষেত্র যুদ্ধ কেন হলো? শ্রীকৃষ্ণর মতো লোকও এনগেজ করতে পারেনি। কার সঙ্গে? দুর্যোধনের সঙ্গে। পার্টি দুটো চিন্তা করো, একটা পার্টি শ্রীকৃষ্ণ, একটা পার্টি দুর্যোধন। একজন জ্ঞানের আধার, একজন মূর্খ, অজ্ঞান, অহংকারী। তা এইখানে হয়তো একটু পিছিয়ে যাওয়াই ভালো ছিল, সেই ভালোটাই হয়েছে। আর বাকি প্রশ্ন তুমি করো, তারপর দেখি এটার উপর আর কি আলোচনা করা যায়। স্যার এবার যদি একটুখানি বাংলার দিকে নজর ফেরাই, তাহলে মানে 24 ঘন্টা আগে যে পরিমাণ তাণ্ডব চলল, ধর্মতলা না ঢাকার সেই মানে কি বিক্ষুব্ধ ময়দান, সেটা বোঝাই প্রায় দুষ্কর হয়ে উঠেছিল। শয়ে শয়ে বোতল, সাংবাদিকদের মহিলা পুরুষ নির্বিশেষে এমনভাবে তাদেরকে হেনস্থা করা, নিগ্রহ করা, এমনকি বহু সাংবাদিক আজকে আক্রান্ত, তারা হাসপাতালে পর্যন্ত ভর্তি। ধর্মতলা চত্বর ধুন্ধুমার অবস্থা, কিন্তু সেখানে 90% আসলে পড়ুয়া বা ছাত্র কিনা তা নিয়ে সংশয়। বিষয়টি নিয়ে কি বলবেন? নয় তো, ককরোচেও তো সেইটার জন্যই তো আমি প্রথম প্রশ্নটা করলাম, বিজনেসটা কি? তুমি যাদের নাম বলে তাদের বিজনেসটা কি? তারা কি ফেইল স্টুডেন্ট, হয়তো এবছর চান্স পায়নি, হ্যাঁ, পরের বছরের জন্য ওই করছে, তার একটা বন্ধু মারা গেছে? না, তারা কিন্তু অন্য বিজনেস নিয়ে এসছে। ফাইন্যান্সিয়াল হোক, পলিটিক্যাল হোক, সোশ্যাল হোক, বিজনেস একটা, মানে বিজনেস আমি একটা উদ্দেশ্য বলছি, একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এখানে এসেছে। আর এইখানে আমার তো আজকে একটা হোয়াটসঅ্যাপ পেলাম, অনেক হোয়াটসঅ্যাপ পাচ্ছি এই মানে পলিটিক্যাল গ্রুপগুলো থেকে। তারা সব বলছে যে যার ছবি টবি ভিডিওগুলো বাঁচিয়ে রাখো, যেটুকু ছবি যা তুলেছো। এইখানে কিন্তু এই ভালো তৃণমূল যেগুলো বেনজল ঢুকেছে, এখানে স্যাংশন করার একটা জায়গা এসে গেছে। সেগুলো কিন্তু ফট করে আবার দেখছে একটা চান্স, ককরোচ বেরিয়েছে, চলো আরশোলার সঙ্গে লেগে যায়, পিঁপড়ে হয়ে পাশাপাশি চলি। আরশোলা, পিঁপড়ে, ও ছাড় পোকা, উই পোকা, এগুলো একই কাজ, ডিস্ট্রাকশন করা এবং মানে খাট বিছানা নষ্ট করে দেওয়া, রান্নাঘর নষ্ট করে দেওয়া। সেইখানে ওগুলোকে স্ক্রিন করতে হবে। আশা করি আমাদের যথেষ্ট সিসিটিভি রয়েছে এবং মুখ্যমন্ত্রী যথেষ্ট সচেতন এবং একটা তাজা মনোভাব নিয়ে উনি ঘোরাফেরা করেন সকাল থেকে। আমি ওনার, হয়তো কেউ বলবে আমি ওনার ফ্যান বা এনিওয়ে, আমার সঙ্গে ওনার তো একটা ঘনিষ্ঠতা রয়েছে, কিন্তু সেইটার জন্য বায়াসড হয়ে কিন্তু আমি বলছি না। আমি দেখেই একটা লোকের কাছে মাথা নোয়াই, তা না হলে কিন্তু একটা লোকের সঙ্গে দেখে আমি তাকিয়েও কথা বলতাম না তার দিকে। সিরিয়াসলি বলছি, তার যদি সেই গুণটা না থাকতো। আমি বলছি উনি শক্ত আছেন। আমি হাত জোর করে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আপনি শক্ত হাতে যেমন কুকুর তেমন মুগুর, এই প্রথাটা ফলো করুন এবং বঙ্কিমচন্দ্রের নির্দেশ ফলো করুন। আনন্দমঠে উনি পরিষ্কার বলে গেছেন দরকার হলে অস্ত্র হাতে ধরতে হবে, আর এটা তো আমাদের নিজেদের ব্যাপার। নেতাজির ইনস্ট্রাকশনটা ফলো করুন, স্বামীজি কী বলে গেছেন সেইটা ফলো করুন। পরিষ্কার বলা আছে, বেদ বেদান্ত উপনিষদেও বলা আছে, অন্যায়ের সঙ্গে আপোষ করো না, অন্যায়টাকে তাড়াতাড়ি দমন করো। গুন্ডা দমন আইনটা নিয়ে একটা প্রশ্ন উঠছিল মাঝে মাঝে। গুন্ডা দমন আইন একদম সাংঘাতিক আইন, হ্যাটস অফ টু ইট। গুন্ডা দমন আইন নামটা শুনতে বেশ ভালো লেগেছে আমার। অনেকদিন বাদে একটা, সে কাল তুমি আলেয়া, চৌরঙ্গি, উত্তম কুমারের ছবির নাম হতো না, হ্যাঁ, সন্ন্যাসী রাজা, অনেকদিন বাদে একটা গুন্ডা দমন আইনটাকে আমার বেশ ভালো লাগছে। মডার্ন ওয়াইজ, যদিও আর্টিস্টিক কোনো রিফ্লেকশন তাতে নেই, কিন্তু গুন্ডা দমন আইনটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার শুনেই মনে হচ্ছে আমি এই আইনটা হাতে নিয়ে যদি আমাকে একটু রাস্তায় একটা উর্দি, একটা টুপি বা একটা বেল্ট বা ব্যাজ কেউ দেয়, আমি এই আইনটা খুব সুন্দর করে দেশের হয়ে ক্যারি করতে পারবো। যদিও সেটা আমার এখন বয়স হয়ে গেছে, হয়তো আমি ওই চাকরি আর পাবো না, পাওয়া উচিত নয় হয়তো। কিন্তু আইপিএস অফিসারদের বলবো এবং পুলিশদের বলবো, আপনারা যথেষ্ট ভালো কাজ করছেন, কিন্তু সেলফ ডিফেন্সে রাবার বুলেট, কামান, লাঠি, কাঁদানে গ্যাস চালাতে কোনো দ্বিধা করবেন না। আর প্লিজ বুকে ভিডিও রাখুন, সিসিটিভি ফলো করুন। যেগুলো হয়েছে লাঠিচার্জ করে মিডিয়ার সামনে, মিডিয়াকেও হেনস্থা করে, মিডিয়াও মারধর খাচ্ছে, কারণ সঙ্গে সঙ্গে। আর এটার কথাটা আমি পরে আসছি, সাবধানে এটাকে ডিল করুন, একদম তুলে নিয়ে চলে যান, রাত্রিবেলা তুলে নিয়ে চলে যান, তুলে নিয়ে মানে ওদের সেকশন করুন আইন অনুযায়ী। আমি বলছি আইন অনুযায়ী যা যা করার দরকার একদম নিঃশব্দে কাজ করে দিন, ভয়েস করে দিন, প্রেস কনফারেন্স করে জানিয়ে দিন এই হয়েছে। আজকে উনি করেছেন, 2-4 জনের নাম বলেছেন, কতগুলো মামলা আছে বলেছেন, একদম হ্যাটস অফ। এরকম 100টা মামলা আপনি কেন বলবেন মশাই? আপনি মুখ্যমন্ত্রী, আপনি ছেড়ে দিন। আপনার যে আপনার তলায় রয়েছে যে পুলিশ কমিশনার দাঁড়িয়ে দেখবে নিউ ইয়র্কে কী করে, নিউ ইয়র্কে বা অ্যাটলান্টায় বা আমেরিকান স্টাইল হচ্ছে বা স্কটল্যান্ড
স্কটল্যান্ড ইয়ার্ড, হ্যাঁ, দ্য অফিসার ইন চার্জ, দ্য বস কামস আউট, হুএভার ইজ দ্য বস, ওদের বোধহয় কমান্ডার বলে, ওখানে চিফ বলে, যাই চিফ, দ্য চিফ কামস আউট, পুরো প্রেস কনফারেন্স করে বলে দেবে এই হয়েছে, এই মামলার দিকে চলেছে কি যায়নি, এই অ্যারেস্ট সিচুয়েশন বা হান্টিং সিচুয়েশন, উই আর ট্রাইং টু ট্রেস ডাউন, আমরা আস্তে আস্তে ঠিক ধরে ফেলবো। এই অ্যাসুরেন্সটা পাবলিককে বারবার দিতে থাকুন, হয়ে যাবে, কাজ হয়ে যাবে। আর যেভাবে মহিলা এবং পুরুষ নির্বিশেষে আমরা মার খেতে দেখেছি সাংবাদিকদের, এটা একটা খুব খারাপ, এটা একটা খুব খারাপ। তবে কি জানো, এটা খুব একটা বাজে কথা বলছি, জানি না কুরুচিপূর্ণ শোনাবে কিনা, এই যে ব্যাটল জিনিসটা একটা স্যাভেজ। আচ্ছা, ব্যাটল হবে কেন? ধরো এই আমি কথা বলছি, অ্যাক্রস দ্য টেবিলটা কফি খেতে খেতে তো একটা তর্কও করা যেতে পারে, ডিবেট হয় না, কিন্তু ব্যাটল হবে কেন? তখন কিন্তু নোংরামি হবে। কারণ ব্যাটলে, আচ্ছা আমি তোমাকে একটা ছুরি মারবো, তুমি আমাকে 1.5খানা ছুরি মারবে, আমি তোমায় হাফ বুলেট মারবো, তুমি আমায় কোয়ার্টার বুলেট মারবে, তা তো হয় না। ব্যাটল ইজ অন, ইট ইনভলভস লাইফের সঙ্গে কিন্তু ব্যাটলের সঙ্গে বরাবর হ্যান্ড ইন হ্যান্ড এই রেপ, ভ্যান্ডালিজম এবং ম্যাসাকারটা ছড়িয়ে রয়েছে সারা পৃথিবীতে। এবং আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আপনারা সবাই দেখুন ইতিহাস কি বলে। কিছু কিছু জায়গায় মুঘলকে নিয়ে আমরা তো গর্ব করি, ওটা তো আমাদের একটা অভিশাপ, আমরা যে ওদের দ্বারা লুণ্ঠিত হয়েছি। ওরা কি দিয়েছে না দিয়েছে আমার জানার দরকার নেই, যা দিয়েছে নিয়েছে অনেক বেশি। ওরা আমাদের কিছু দেয়নি, আমাদের জিনিসটা ধ্বংস করে দিয়েছে। 2-1টা আর্টিস্ট ছিল, তারা একটু ভালো আর্টিস্টিক কিছু দিয়েছে, কিছু হয়তো খেয়াল ঠুমরি দিয়েছে, সেটা ছেড়ে দাও, কিন্তু কিছু হয়তো আর্টিস্টিক কালচার দিয়েছে। কিন্তু হিন্দুদের আমাদের কমতি কিছু ছিল না। ওরা কিন্তু ম্যাসাকার অ্যাট র্যান্ডাম করেছে, সোমনাথ থেকে আরম্ভ করে নালন্দা থেকে সমস্ত কিছু, লক্ষ লক্ষ বই পুঁথি, আমাদের যে জ্ঞানের জিনিসটা, ওইটা ওরা প্রথমেই ডিস্ট্রয় করে। এখনও কী করে বলবো এটা সত্য? আফগানিস্তানে কী হলো, যেদিনে আমেরিকা চলে গেল, আমরা দেখেছি কুকুর বেড়ালের মতো প্লেন ধরে লোক ঝুলছে, মারা যাচ্ছে, কিছু উড়ে চলে গেল, তারা পড়ে গেল, মরে গেল, প্লেনটা পালিয়ে গেল। পরের দিনই যেখানে মিউজিক কলেজ, মেয়েদের একটা অর্কেস্ট্রা ছিল আফগানিস্তানে, মেয়েরা বাজাতো, রাবাব বাজাতো, গিটার বাজাতো, মেয়েদের অর্কেস্ট্রা, সেটা ফার্স্ট র্যান্সাক করেছে। মেয়েদের কী হয়েছে বুঝে নাও, আমার বলার দরকার নেই। মেয়েগুলির কী হয়েছে ছেড়ে দাও। বাকি জায়গায় পুরো একদম তালা লাগিয়ে দিয়েছে, বোরখা পরি ইমিডিয়েটলি সেকশন করে দিয়েছে ওদের। একদম কথা বললেই কি হবে, ওরা না শাস্তি ফাস্তিও দেয় না। আর মানে হয়তো কোরআনে কি লেখা আছে, বাবা আমার সেই দুর্ভাগ্য হয়নি, আমি ওটার মধ্যে যেতেও চাই না, বা ওরা কি বলে আমি সেটা আজকের ডিসকাশনের মধ্যে আনতেও চাই না। কিন্তু দেখা গেছে ভাই, যে কোনো যুদ্ধ, যে কোনো ভ্যান্ডালিজমের সঙ্গে রেপ গোজ ইন হ্যান্ড। এই টেন্ডেন্সি নিয়েই পিছনে থাকে। এবং এটা কি হয়েছে, আগে যেটা ছিল এখন আর ওই সায়েন্সটা ইউজ করছে না, যে টেরোরিজম, একটা বম ব্লাস্ট, একটা রকেট, কিছু গুলি, ওটা করছে না। এখন মব এবং মব লিঞ্চিংয়ের দিকেই লোকে যাচ্ছে। মবটা হওয়া সবচেয়ে সুবিধা। 50 জনের মধ্যে ধরো তুমি পুলিশ অফিসার, ফুললি অ্যালার্মড, তুমি আছো, তুমি বুঝতে পারবে না আরে ঢিলটা কোত্থেকে মারলো, আগুনটা কে লাগালো, একটা দঙ্গল 50, 100, 1000 করে দিতে পারলে সবচেয়ে বড় সাফল্য, ওইটা করে দিচ্ছে। আর যারা দুর্ভাগ্যের সঙ্গে এই ব্রতটা নিচ্ছে যে আমি ইট মারবো, বোমা মারবো, আগুন ছুড়বো, পেট্রোল বোম মারবো, হ্যাঁ, শ্লীলতাহানি করবো, হ্যাঁ, ধর্ষণ করবো, তারা ভাবছে তো এটা আমাদের শক্ত হাতে একদম ইন এ মিলিটারি ওয়ে এটাকে আমাদের ট্যাকল করতেই হবে। এক্স্যাক্টলি স্যার। এবং শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী আজকে স্পষ্টতই বলেছেন এই যে গুন্ডা দমন আইন, সেখানে ব্যবস্থা নেওয়া হবে। যে 70 জনকে চিহ্নিতকরণ করা হয়েছে তাদের বিরুদ্ধে 7টি এরকম মামলা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তিনি একটি কথা উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে 3 পুরুষ মনে রাখবে এরকম আর কি শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে আর কি। কিন্তু এই গোটা বিষয়টাতে যেটা দেখা গেল, প্রায় 90%ই সেখানে লুঙ্গি বাহিনী এবং যারা এখানে এরকম ধরনের তাণ্ডব চালালো। উল্টে বামেরা এখন বলছে কি না বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তারাই নাকি এই সমস্ত ঝামেলা পাকিয়েছে। এই যে যা বলছি এগুলো আই ডোন্ট আনসার স্টুপিডস। বামেদের মতো স্টুপিড মানে সারা পৃথিবীতে বিরল। এরা বুদ্ধিহীন, এদের জাতের ঠিক নেই। হোচিমিন চাউমিন হয়, বা এটা হচ্ছে হোচিমিন চাউমিন, এটা পচা হোচিমিন চাউমিন, রাস্তার নর্দমার জলে তৈরি করা হোচিমিন চাউমিন। এইগুলোকে নিয়ে আমি কোনো কথা বলবো না। শুভেন্দুবাবু এক পুরুষের শিক্ষার ব্যবস্থা করে দিন, তাহলে আমি তার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি বলছি 3 পুরুষ মনে রাখে না। আপনিও দেখুন, আপনাকেও বলছি যে নেহরু কি রোগে মারা গেছেন, কি অসুখে মারা গেছেন, খোঁজ নিয়ে দেখুন, ছেড়ে দিন। ওর স্ত্রী কীভাবে মারা গেছেন, ছেড়ে দিন। আচ্ছা, ওর মেয়ে কীভাবে মারা গেছে ডোর স্টেপে, আমি সেগুলো ক্রেডিট নিচ্ছি না, সেটা ভালো কথা নয়।
লন্ডভন্ড হয়ে গেছে, মানে বডিটা জাস্ট রেকগনাইজ করা যাচ্ছে, এইভাবে মেয়ে গেছে। আচ্ছা, তার ছোট ছেলে কিভাবে গেছে সেটা আমরা জানি, তার বড় ছেলে কিভাবে গেছে সেটা আমরা জানি, তারপরেও তার পরিবারের সবাই মিলে কিন্তু এখনও পলিটিক্স করছে। ওই গান্ধী পরিবারের মেয়েটা আমার ঢুকে গেছে, কোথায় একটা মিস বাত্রা বললে আবার সে রেগে যায়, আর স্বামীর নাম শুনলে রেগে যায়। তো তখন তো রাজি হয়েছিল, বাবু মিস বাত্রা, তোমার স্বামীর কি সারনেম আমি জানি না, কিন্তু তোমার স্বামীর সারনেম শুনে, পদবিটা শুনে তুমি যদি তেলে বেগুনে জ্বলে ওঠো, তাহলে বাবু আমি তোমার একটা প্রশ্ন করবো, সে তুমি বিয়েটা করলে কেন, তার সঙ্গে আছো কেন, তাকে স্বামী মানছো কেন? তা এই সবগুলো এগুলো পার্সোনাল দিকে চলে যাচ্ছে, কিন্তু তারাই এটাকে ইনভাইট করছে, তাই না? ও রেগে যায় বাত্রা বললে, ওকে প্রিয়াঙ্কা গান্ধী বলতে হবে। সো দে আর টেকিং দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গান্ধীজ, যেখানে 3 জেনারেশন, আমি বলে দিলাম 4 জেনারেশন হবে কিনা জানি না, মনে ওরা রাখে না। কারোর বাড়িতে, ভাই আমার বাড়িতে যদি ওরকম ছত্রভঙ্গ রক্ত, রাজীব গান্ধী যখন মারা গেছে, টেলিগ্রাফের হেডলাইন ছিল, স্টেটসম্যানের হেডলাইন ছিল, দ্য ফেস ওয়াজ বিয়ন্ড মিউটিলেশন। ছবিটা পড়েছিল, উনি উল্টে পড়ে রয়েছেন, স্কালের শুধু চামড়াটা রয়েছে, এইটা ছিল না, আমার মনে আছে, আমি তখন যথেষ্ট পরিণত ছিলাম, আমার মনে আছে উল্টে পড়ে আছে বডিটা, পাঞ্জাবিটা সামনেটা উড়ে বেরিয়ে গেছে। কি দেখে চিনেছিল জানো? লোটো জুতো পরতো, ইটালিয়ান একটা শু পরতেন উনি, খুব ভালো জুতো, ইটালিয়ান শু, বা লোটোই হবে, হ্যাঁ লোটোই হবে, লেটস স্টিক অন টু ইট, ভুল হতে পারে আমার, দারুণ একটা স্নিকার পরতেন। তখন আমরা কেডস জুতো পরতাম, নর্থ স্টার আমাদের ছিল ভালো জুতো, ওর চেয়ে অনেক ভালো একটা বিদেশি জুতো উনি পরতেন। ওই জুতোটা কিছু হয়নি, মোজা জুতো থেকে বোঝা গেছে ওটা রাজীব গান্ধী, বডিটা ছিল না, বিয়ন্ড রিকনস্ট্রাকশন। আচ্ছা, আর ইন্দিরা গান্ধীর 90টা না 96টা বুলেট ছিল, কতগুলো কার্ট্রিজ ফাঁকা করে দিয়েছে, এরকম ধার করে ফাঁকা করে দিয়েছে তাকে তার ডোর স্টেপে। একটু পুণ্যাত্মা হয়তো ছিলেন, একটা গেরুয়া শাড়ি পরেছিলেন, কারণ তো পিটার উস্তিনভের ইন্টারভিউটা দিতে যাচ্ছিলেন, বোধহয় জানো না, দেখে নিও ইতিহাসটা। আইরিশ ক্যামেরাম্যান রেডি ছিলেন, আইরিশ টিম রেডি ছিল, পিটার উস্তিনভ রেডি ছিলেন, ওর সঙ্গে একটা টিম ওই বাগানে বসে ওনার সাক্ষাৎকার চলছিল, বা ওর ওপর একটা ডকুমেন্টারি চলছিল। অ্যান্ড অ্যাকচুয়ালি দ্য ক্রু, মানে ওই টিমটা, ওরা শুনেছে ফায়ারিংটা, বুঝতে পারছেন এটা কী হচ্ছে, একটা আওয়াজ হচ্ছে, উঠবো কিছুক্ষণ মধ্যে বলছে প্যাক আপ শিগগিরই পালো, ম্যাডামকে গুলি করে দিয়েছে। এরপরেও তো তারা মনে রাখেনি, কাজে গুন্ডা দমন আমি কতটা মনে রাখবে জানি না, তবে হ্যাঁ, কয়েক জেনারেশন শিক্ষা দিলে সেই ডিসিপ্লিনটা চলে আসবে, কয়েক জেনারেশন শিক্ষা দিলে সেই ডিসিপ্লিনটা চলে আসবে। স্যার, এই যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন, উনি উল্লেখ করেছেন, প্রথমে টুইট করেছেন, তারপরে তিনি সরাসরি এসেও বলেছেন যে যাতে, মানে তিনি পদত্যাগপত্র ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন, যাতে এই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি আরও মাথাচাড়া দিয়ে না ওঠে, তার জন্য তার এই সিদ্ধান্ত। যুব সমাজের যে দাবি, সেই দাবিকে মান্যতা দিতেই তার এই সিদ্ধান্ত। তবে এই ধর্মেন্দ্র প্রধানের এই ঘটনার পর একটা কথা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে, যে এই ককরোচ জনতা পার্টি এবং হঠাৎ করে বিক্ষোভ বা বিক্ষুব্ধ একটা পরিবেশ, সেটাকে খুব সুন্দরভাবে কেন্দ্রীয় সরকার দমন করার জন্যই এই পদক্ষেপ তারা নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি বলেছিলেন যে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি যেতে চলেছেন সোমবার, আগামী সোমবার। এই ঘটনার পর, মানে না রহেগা বাঁশ না বাজেগি বাঁশুরি, মানে এই প্রবাদ যদি, মানে এইটা তো এখন সত্যি হয়ে গেল, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি আর সে চিরে ভিজবে? তিনি যদি আন্দোলনে যান বা না যান, তাতে কী বা ফারাক পড়ে? এই আমার প্যারাসিটামল কোথায়? আমার প্যারাসিটামল দাও। আমি কোনো কোম্পানির নাম করছি না ভাই, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে না। আমাকে 1 গ্রাম প্যারাসিটামল জল দিয়ে ভাই এনে দাও, আগে খাই। ফালতু আমার সন্ধ্যেটা নষ্ট করার জন্য তোমাকে ক্যামেরার বিহাইন্ড দ্য ক্যামেরা আমি তোমাকে আমি বকাবকি করবো, সন্ধ্যেটা নষ্ট করুন না সব ফালতু নামগুলো বলে। যাই হোক, এটার আগে আমি একটা কথা বলছি, এই সোনাম ওয়াংচুক ভদ্রলোক কিন্তু গুটিয়ে কাটিয়ে চলে গেছে। তো একটা নেগোসিয়েশন হয়েছে, উনি হয়তো নিজের ভুলটা বুঝুন না বুঝুন, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ওটাতে জিতেছে। ধর্মেন্দ্র প্রধান যেটা করেছেন, খুব ভালো কাজ করেছেন। যখন উনি কন্ট্রোল করতে পারেননি, উনি দায়িত্ব নিয়েছেন, এই জন্য আমি তাকে সাধুবাদ জানাবো। রেসপেক্টেবল জেন্টলম্যান হিসেবে উনি ছেড়ে চলে গেছেন, উনি পারেননি, হাত তুলে দিয়েছেন। এটা এক প্রকার ক্ষমা চাওয়াই আমি বলবো, খুব ভালো হয়েছে। আর শেষ নাম যেটা বললে, সেটা তো দুনিয়ার ককরোচেরও নিচে, দুনিয়ার ককরোচের নিচে একটা ঢিবি খুঁজে পেয়েছে, কালীঘাটে ফেসবুক করে ওই চেয়ারে বসে আর চলছে না, বাজে কথা।
আর মানে কি বলবো, আমি আবার শুভেন্দুবাবুর কথা বলি, উনি আবার দাঁড়িয়ে পুরো বলে দিয়েছেন ফেসবুকে করে চপ ভাজতে ভাজতে ফেসবুক খাওয়া ওইটাই আপনার হবে, ওইটাই করুন। হ্যাঁ, আর চপকে ভেজে দেয় জানি না, এখন তার দিদিকে চপ ভেজে দেবে না, দিদি অনুপ্রেরণার হাত নিয়ে কে চপ ভেজে, নিজে ভেজে নেয়, চপটা ভেজে দিতে পারবে, ওটা পারবে, ওটা একটু চেষ্টা করলে আমিও পারবো। আর ওই এখনও কিন্তু বলছে রক্ত হিম হয়ে যাবে নাকি 2029-এ। এটা আমি আন্ডারস্টিমেট করতে চাই না, কারণ ককরোচ এগুলো সবই দেখো, কিছু সময় তুমি যদি ঘুমিয়ে পড়ো হঠাৎ দেখবে পিঁপড়ে ঘিরে ধরেছে তোমার, এটা হতে পারে। কিন্তু এখন দিল্লিতে গিয়ে কী করবে, কালীঘাটে তো যথেষ্ট বসার জায়গা রয়েছে, মন্দির রয়েছে, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, এই গানটাও শুনলে ওনার খারাপ হবে না। একটু ছেড়ে দে না ভাই, বয়স হয়ে গেছে, পারছো না, হয়ে গেছে, 10,000 টাকার হাওয়াই চপ্পল উড়ে গেছে, সাধারণ শাড়িতে নেমে এসছেন, তাতেও কি লজ্জা হবে না? আর লজ্জা কবে হবে মা? কাকুর একটা গান ছিল, কে জানে শাম ছিল নীলাজ না লজ্জাহীনা রাধা, ওটা অবশ্য রোম্যান্টিক অর্থে, খুব খারাপ অর্থে আমি গানটা ব্যবহার করলাম। এদের কোনোদিন লজ্জা বা শিক্ষা হবে না। দিল্লিতে গিয়ে আবার দেখছে কলকে পায় কিনা, দিল্লিতে ভাই কেউ চেনে না। দিল্লিতে মমতাজ বেগম ওখান দিয়ে হেঁটে গেলে দু একটা বলবে লুক দ্যাট জোকার ইজ ওয়াকিং। হ্যাঁ, জোকারের কি কোনো ফিমেল আছে, মানে স্ত্রীলিঙ্গ আছে আমার মনে পড়ছে না, জোকার, লেডি জোকার, হ্যাঁ লেডি জোকার হাঁটছে, এটাই বলবে। ওখানে গিয়ে কিচ্ছু লোক হবে, যখন ফর্মে ছিল তখনই পুলিশ ওখান থেকে বঙ্গভবন থেকে ওকে প্রায় ক্লিয়ার করে দিয়েছিল। আর এখন ওইখানে দিল্লিতে কোনো পাত্তা পাবে বলে আমার মনে হয় না। ওয়াংচুক চলে গেছে, ধর্মেন্দ্র প্রধান ছেড়ে দিয়েছে। তবে হ্যাঁ, দিল্লিতে ককরোচ আছে কি না জানি না, ইনসেকটিসাইড ব্যবহার কীরকম হয়, পেস্টিসাইড কীরকম হয় সেটাগুলো আমি জানি না। ওই যে ফ্ল্যাটে পেস্টিসাইড ব্যবহার হয়নি, ওরা আমার একটা ফ্ল্যাটে গিয়ে উঠে আবার একটা কিছুক্ষণ একটা নৌটঙ্কি করতে হয়, চিপ নাটকও তো হয় না। এই যে সেবাশ্রয়ের যে দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি, সেটি নিয়ে শুভেন্দু অধিকারী একটি বিবৃতি দিলেন। তিনি বললেন, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। এমনকি তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে এই ভাইপোর সেবাশ্রয়ে ক্যাম্পের যে স্ক্যাম বিষ্ণুপুরে, তাতে একাধিক অভিযোগ হয়েছে। শুধুমাত্র কটাক্ষ করেই ক্ষান্ত থাকেননি তিনি, বেশ কিছু ছবিও দেখিয়েছেন বিধানসভায়। বিশেষত যারা হাত বা পা বা অঙ্গহানি যাদের হয়েছে তাদের ছবি দেখিয়ে কথা উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। যে সমস্ত মেশিনগুলি, ইসিজি বা এক্সরে মেশিনগুলি যেগুলো ব্যবহার করা, একদম ব্যবহার করা হয়েছিল, তিনি সরাসরি বললেন যে একবার ঢুকলে আর বেরোবে না। এত খুনের মামলা, কেউ বাঁচাতে পারবে না। আগে সবাইকে তুলবো, তারপর সমস্ত মেশিন বাজেয়াপ্ত করব। কি বলবেন? একদম যা বলেছে আমি সেটাকে সেকেন্ড করছি। এটা করলে তো আমি এমনিই, আমার বদনাম আছে, আমি শুভেন্দুবাবুর প্রো, আমি শুভেন্দুবাবুর ফ্যান। কিছু কিছু লোক বলে আপনি তো স্যার সিএম ঘনিষ্ঠ। দেখুন, আমার ওনার সঙ্গে একটা বন্ধুত্ব আছে, একটা সাটল লেভেলে আছে। উনি কীভাবে সেটা ব্যাপারটা দেখেন আমি তো জানি না, আমার দিক দিয়ে ওনার ওপর একটা উইকনেস আছে। তবে এটা বলে দিচ্ছি শুভেন্দুবাবু, আপনার কোনো সিকিউরিটি আমাকে আটকাতে পারবে না। আপনি অভিষেক যদি অ্যারেস্ট করাতে পারেন 1 ঘন্টার মধ্যে, আপনি যেখানে আছেন সিকিউরিটির বেড়াজাল ভেঙে আমি হ্যান্ডশেক করে, অ্যারেস্ট হলে আমি অ্যারেস্ট হব, পাশের ছেলে আমায় রাখবেন, আমি আপনার সঙ্গে দেখা করব 1 ঘন্টার মধ্যে, আজকে অন ক্যামেরা প্রমিস করছি। আপনি এই উপকারটা আমার করুন। আর হরিশ মুখার্জি রোডের ওপরে যে পুলিশের কয়েস দুটো একটা অন্ধকূপ হয়ে পড়ে রয়েছে, এখনও লোকে হাঁটতে পারছে না। হ্যাঁ, এইটা আপনারা একটু সরিয়ে রাস্তাটাকে ফিরিয়ে দিন মায়ের মন্দিরের উল্টো দিকে, এটা করুন। আমি আপনার চিরজীবন ফ্যান হয়ে থাকব। আর অ্যারেস্ট হলে 1 ঘন্টার মধ্যে আপনার সঙ্গে দেখা করব। আমি এইটাই বলছি। ও একটা অসভ্য লোক, ওর এমনিতেই এত মামলা, সত্যিই ও আর বেরোবে না। এবং যদি এটা আমাদের স্টেট থেকে নেওয়া হয়, ইট উইল বি এ ভেরি ভেরি প্রগ্রেসিভ থিং। এইখানেই আমি বলে শেষ করছি। এখন ও কবে হবে না হবে এটা হয়তো আমাদেরই মুখে চুনকালি পড়বে। এখন অবধি ব্যাপারটা গাছে কাঁঠাল গোঁফে তেল। হ্যাঁ, কিন্তু এটা হতে হবে এই বিশ্বাস আমার আছে। আর যখন মুখ্যমন্ত্রী মহাশয় বলেই দিয়েছেন, জাস্ট কিপ গোয়িং ব্রো, আই অ্যাম উইথ ইউ অলওয়েজ, সেই দিন দূর নেই। সেই দিন তাহলে 1 ঘন্টার মধ্যে, এই বলছি, আমি আবার ইনসিস্ট করছি 1 ঘন্টার মধ্যে আপনার সাথে দেখা করবো। আপনার কোনো সিকিউরিটি আটকাতে পারবে না আমাকে।